শুরু করব আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে 3 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট রেশিও অ্যানালাইসিস তো অনেক সহজ, এগুলো ছোটোবেলা থেকেই শিখে আসছেন, এখন আবার একটু দেখলে মনে পড়ে যাবে। দেখেন, ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও, ক্যালকুলেট দ্য কুইক রেশিও, ক্যালকুলেট দ্য সুপার কুইক রেশিও। তিনটে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। এখন কারেন্ট রেশিওর সূত্র আমরা জানি, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করতে হয়। তো কারেন্ট অ্যাসেট পাবেন কোথায়? ক্যাশ ইন হ্যান্ড, এটা কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট। নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, এটা কারেন্ট অ্যাসেট। প্রিপেইড, এটা কারেন্ট অ্যাসেট। এবার কারেন্ট লাইবিলিটি নামে একটা আইটেম দেওয়া আছে, অনলি 50,000 টাকা কারেন্ট লাইবিলিটি, আর উপরে 5টা আইটেম সবই কারেন্ট অ্যাসেট দেওয়া রয়েছে। তো উপরে 5টা যোগ করলাম, যোগ করে 1,50,000 টাকা হয়েছে। আর কারেন্ট লাইবিলিটি 50,000 দিয়ে ভাগ করলাম, তাহলে 1.5 লক্ষ টাকা। এটাকে 50,000 দিয়ে ভাগ করিলে 3 টাইম, তাহলে 3:1। তার মানে অ্যাসেট আছে আমাদের দায়ের থেকে 3 গুণ বেশি। এরকম দায় 3 বার পরিশোধ করা যায়, তাই তো? লিকুইডিটি অনেক বেশি। কুইক রেশিও, আচ্ছা এর মধ্যে আর একটু কথা বলি যে কারেন্ট অ্যাসেট আমাদের হিসাব বিজ্ঞানে ব্যবহৃত হয় 12টি, আর কারেন্ট লাইবিলিটি আছে 11টি। আচ্ছা, সেটা আমাদের তালিকা মনে করেন ওই যে অ্যাকাউন্টিংয়ে দেওয়া থাকে। তো কারেন্ট অ্যাসেট থেকে 2টা অ্যাসেট বাদ দিলে কুইক অ্যাসেট হয়, আর কারেন্ট লাইবিলিটি থেকে একটা লাইবিলিটি বাদ দিলে কুইক লাইবিলিটি পাওয়া যায়। এখন কুইক রেশিও যখন বলবে তখন সূত্র হবে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লাইবিলিটি। তো কুইক অ্যাসেট কীভাবে পাবো আমরা? কারেন্ট অ্যাসেট থেকে 2টা অ্যাসেট বাদ দিতে হয়, সেটা হলো প্রিপেইড এবং ইনভেন্টরি। এই অঙ্কে কারেন্ট অ্যাসেট ছিল 5টা আইটেম, তার ভিতরে 2টা আইটেম আছে প্রিপেইড এবং ইনভেন্টরি। এই 2টা আমাদের মাইনাস করতে হবে, মাইনাস করলে কুইক অ্যাসেট চলে আসবে। যদি এরকম করা হয়, উপরে 3টে লিখে দিলাম, নিচের 2টা যে মাইনাস করবো যে 2টো ওইটা লিখলাম না, তা হবে। অথবা উপরে যে যোগফল হয়েছিল 1.5 লক্ষ টাকা, ওখান থেকে 2টো আইটেম বাদ দিয়ে দিলাম, তাও চলবে, একই উত্তর। আচ্ছা, এবার লাইবিলিটির থেকে বাদ দিতে হয় ব্যাঙ্ক ওভারড্রাফট। কিন্তু এইখানে এই অঙ্কে যে অবস্থা আছে কারেন্ট লাইবিলিটি, এর ভিতরে ব্যাঙ্ক ওভারড্রাফট আছে কি না আদৌ, এটা তো এখানে উল্লেখ নেই। সুতরাং এখান থেকে আমরা বাদ দেবো কী হবে? যেহেতু ব্যাঙ্ক ওভারড্রাফট দেখা যাচ্ছে না, নেই এখানে, সুতরাং বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাই কুইক লাইবিলিটি হিসেবে 50,000 টাকায় অ্যালাউ করতে হবে। এখন এই 50,000 টাকা দিয়ে 1,20,000-কে ভাগ করলে 2.4:1। এখন সুপার কুইক রেশিও। সুপার কুইক কি? সুপার কুইক অ্যাসেট ডিভাইডেড বাই সুপার কুইক লাইবিলিটি। সুপার কুইক অ্যাসেট কি কি আছে? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, নোট রিসিভেবল, মার্কেটেবল সিকিউরিটি। এখানে আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক নেই। নোট রিসিভেবল আছে, মার্কেটেবল সিকিউরিটি নেই। 2টা আইটেম যোগ করলাম, সুপার কুইক অ্যাসেট হলো। আর সুপার কুইক লাইবিলিটি কি? অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল, এই 2টা আইটেম। তো এখানে অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল আলাদাভাবে কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, তার মানে এই 50,000-এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল হিসেবে এই 50,000 টাকায় ধরে নিলাম। ভাগ করলে 1.2:1। ইস্টুর পরে 1 দেওয়া হয় কেন? 1-এর সাথে তুলনা করা হয় তাই। এই 3টা রিকোয়ারমেন্ট করলে 4 মার্ক, বি পার্টের অঙ্ক। 2 নম্বরে আসেন। 2 নম্বরে আমাদের কি কি দেওয়া হয়েছে? ইনভেন্টরি, এটা কারেন্ট অ্যাসেট। নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেট। নোট পেবেল, এটা কারেন্ট লাইবিলিটি। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেবেল, এটা কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি গেল। অ্যাক্রুড এক্সপেন্স কারেন্ট লাইবিলিটি, আনআর্নড রেভিনিউ কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট লাইবিলিটি পেলাম 60টা,
আর কারেন্ট অ্যাসেট পেয়েছি এখানে 5টা, 5 আছে 9টা আইটেম। এখন প্রথম প্রশ্ন, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রোস মানে মোট, টোটাল। ওয়ার্কিং ক্যাপিটাল 2 ভাগে ভাগ করা হয়েছে, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো টোটাল কারেন্ট অ্যাসেটকে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। কারেন্ট অ্যাসেট যে 5টা, এই 5টা যোগ করলে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল হলো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ। লাইবিলিটি কই? এই যে লাইবিলিটি যে 4টে পেলাম, না 5টা, 4টে, ঠিক আছে, এই 3টা আর একটা 4টা। তো এই লাইবিলিটিগুলো মাইনাস করবো অ্যাসেট থেকে। অ্যাসেট হয়েছে 3,45,000 আর লাইবিলিটি হয়েছে 2,10,000। মাইনাস করলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাবে। নেট ওয়ার্কিং ক্যাপিটাল 2,10,000 না, এখানে তো মাইনাস করা রয়েছে। এতে 20,000 আর 10,000, 30,000, 1,30,000 আর 5, 1,35,000। কারেন্ট লাইবিলিটি হয়েছে 1,35,000। মাইনাস করলাম 3,45,000 থেকে 2,10,000 টাকা নেট ওয়ার্কিং ক্যাপিটাল থাকলো। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করলে কারেন্ট রেশিও পাওয়া যাবে। কারেন্ট রেশিও কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। লাইবিলিটি তো 1,35,000, ভাগ করলে 2.56:1। অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি, এ হলো অ্যাসিড টেস্ট রেশিও। তো অ্যাসিড অ্যাসেটটা কি? এই কুইক অ্যাসিড, লিকুইড অ্যাসিড, অ্যাসিড অ্যাসিড, ফায়ার অ্যাসিড অ্যাসিড, এগুলো একই জিনিস। কুইক লাইবিলিটি, এই কুইক রেশিও, অ্যাসিড রেশিও, ফায়ার অ্যাসিড, এগুলো সব সিনোনিম। তার মানে অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি। অ্যাসিড অ্যাসেট কী হবে দেখাবো। কারেন্ট অ্যাসেট থেকে 2টা অ্যাসেট বাদ দিতে হয় যদি থাকে, প্রিপেইড এবং ইনভেন্টরি। তো কারেন্ট অ্যাসেট যে 5টা আইটেম এখানে দেখা যাচ্ছে, সেখানে ইনভেন্টরি একটা পেয়েছি, কিন্তু প্রিপেইড এর মধ্যে নাই। যদি তাই না থাকে তাহলে ওই একটাই বাদ যাবে। টোটাল কারেন্ট অ্যাসেট 3,45,000, সেখান থেকে বাদ যাবে 1,20,000, বাদ দিলে থাকবে 2,25,000 ডিভাইডেড বাই কুইক লাইবিলিটি। তো কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিলে কুইক লাইবিলিটি হয় অ্যাসিড লাইবিলিটি, তাই না? সেই ব্যাংক ওভারড্রাফট তো নাই, সুতরাং বাদ দেওয়ার কিছুই নাই। তাহলে ওই যে কারেন্ট লাইবিলিটি, ওইটাই এখন কুইক লাইবিলিটি হিসেবে ধার্য করা হয়, একে ধরা হয়েছে। তো আমরা ভাগ করলাম 2,25,000-কে 1,35,000 দিয়ে ভাগ করে, এই যে 1.67:1। অ্যাসিড টেস্ট রেশিও, কুইক রেশিও, ফায়ার অ্যাসিড রেশিও, লিকুইড রেশিও, এগুলো সব একই। রোমা লিমিটেড। ইনভেন্টরি 4 লক্ষ টাকা, নোট রিসিভেবল 60,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড, এগুলো সব কারেন্ট অ্যাসেট। নোট পেবেল কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক কারেন্ট অ্যাসেট। এই অ্যাকাউন্ট পেবেল কারেন্ট লাইবিলিটি, অ্যাক্রুড কারেন্ট লাইবিলিটি, আনআর্নড রেভিনিউ কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি আছে 4টা আর কারেন্ট অ্যাসেট আছে এখানে 5টা। সেম 2 নম্বরে যে হবে দেখেছি, সেম তাই, একই অঙ্ক। গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল শুধুমাত্র কারেন্ট অ্যাসেটগুলো যোগ করে দিলে হয়ে যাবে। গ্রোস মানে মোট এখানে। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে যা থাকে। কারেন্ট রেশিও কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করলে রেশিও পাওয়া যাবে। অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি। 4 নম্বরে আসেন। দ্য ফলোয়িং সামারাইজ দ্য ব্যালেন্স শিট ইউনাইটেড এয়ার লিমিটেড অ্যাজ অ্যাট 31শে ডিসেম্বর 2000 সাল। কারেন্ট অ্যাসেট অফ দ্য কোম্পানি PR 10 লক্ষ টাকা, কারেন্ট লাইবিলিটি 3 লক্ষ টাকা। ইন দিস সিচুয়েশন দ্য কোম্পানি পারচেস অফ র মেটেরিয়াল, এই সিচুয়েশনে র মেটেরিয়াল ক্রয় করলো 1 লক্ষ টাকা 1 ক্যারেট বাকিতে। যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে এখানে
ইনভেন্টরি বাড়বে, পাশাপাশি দায়ও বাড়বে। তাহলে 1 লক্ষ টাকা লাইবিলিটিও বেড়ে গেল, অ্যাসেটও বেড়ে গেল। অ্যাসেট ছিল 10 লাখ, ওখানে হবে 11 লাখ। লাইবিলিটি ছিল 3 লাখ, সেটা হবে 4 লাখ। 1 লাখ বেড়ে গেছে। ফাইন্ড আউট দ্য কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করব, তাহলে কারেন্ট রেশিও পাওয়া যাবে। কারেন্ট অ্যাসেট আমরা দেখেছি 10 লাখ, তার সাথে আবার নতুন 1 লাখ যোগ হলো, 11 লাখ টাকা হলো। কারেন্ট লাইবিলিটি ছিল 3 লাখ, তার সাথে 1 লাখ টাকা যোগ করে 4 লাখ টাকা হলো। এই যে 2.75:1। ফাইন্ড আউট দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ। কারেন্ট লাইবিলিটি 4 লাখ, কারেন্ট অ্যাসেট 11 লাখ। 11 থেকে 4 বাদ দিলে 7 লাখ। 7 লাখ টাকা হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। 5 নম্বর দেখেন, দ্য অ্যামাউন্ট অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড কারেন্ট লাইবিলিটি অফ এ কোম্পানি আর। নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্রথম বছরে 8 লাখ টাকা দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটি 2 লাখ টাকা দেওয়া আছে। তো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেটের পরিমাণ বের করো। কারেন্ট অ্যাসেট কীভাবে বের করবো? নেট ওয়ার্কিং ক্যাপিটাল তো দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাসেট বের করার জন্য আমাদের এখন ক্লু দেওয়া হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র আমরা জানি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। তো ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া নেই। তো ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রের সাহায্য নিয়ে আমরা সমীকরণ করে কারেন্ট অ্যাসেট বের করতে পারবো। শুরু করলাম। আমরা জানি নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটালের মান দেওয়া রয়েছে 8 লাখ টাকা, আর কারেন্ট অ্যাসেট দেওয়া নেই, কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে 2 লাখ টাকা। এখন যে -2 লাখ টাকা, এটা যদি আমি বার পাশে নিয়ে প্লাস করে দিই তো 10 লাখ টাকা হয়ে যাবে। তাহলে কারেন্ট অ্যাসেট কত? 10 লাখ টাকা। আনসার শেষ। দ্বিতীয় প্রশ্ন, ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও। হ্যাঁ, এবার আমরা রেশিও বের করতে পারবো। কারেন্ট অ্যাসেট যেহেতু 10 লাখ টাকা, কারেন্ট লাইবিলিটি 2 লাখ টাকা। 10 লক্ষ টাকাকে 2 লক্ষ দিয়ে ভাগ করলে 5 টাইম, তো 5:1 এই হলো আমাদের আনসার। নেক্সট আসেন 6 নাম্বার। দ্য ফলোয়িং আমার সামারাইজ দ্য ব্যালেন্স শিট অফ ইউনাইটেড আরিফ লিমিটেড অ্যাজ 31 ডিসেম্বর 2015 সাল। কারেন্ট অ্যাসেট অফ দ্য কোম্পানি 15 লাখ টাকা, কারেন্ট লাইবিলিটি 5 লক্ষ টাকা। ইন দিস সিচুয়েশন দ্য কোম্পানি পারচেস অফ র মেটেরিয়াল 3 লক্ষ টাকা অন ক্রেডিট। এই সিচুয়েশনে 3 লক্ষ টাকার মাল ক্রয় করলো বাকিতে। জাবেদা হলো ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। 3 লাখ টাকা দায় বেড়ে গেল, আবার 3 লাখ টাকা সম্পদ বেড়ে গেল। সম্পদ যে ছিল 15 লাখ, ওই 3 লাখ টাকা যোগ করে হয়ে যাবে 18 লাখ। লাইবিলিটি ছিল যে 5 লাখ, তার সাথে 3 লাখ টাকা যোগ করে হয়ে যাবে 8 লাখ। এবার প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেন্ট রেশিও। সেম 5 নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করলে কারেন্ট রেশিও পেয়ে যাব। এরপরে ফাইন্ড আউট দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল অফ দ্য কোম্পানি আফটার দ্য পারচেস। হ্যাঁ, নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি কারেন্ট অ্যাসেট থেকে লাইবিলিটি মাইনাস করতে হয়। কি সহজ আছে? বুঝতে পারছেন? স্যার বুঝছি, কিন্তু কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস গুলো যদি স্যার একবার লিখে দিতেন তাহলে মানে সহজে পাইতাম আর ওই কি। তালিকা এখানে আমার বইতে লেখা আছে, যে এই দেখেন উপরের দিকে আমি নিয়ে যাচ্ছি। ওই শুরুতে দেখেন কারেন্ট অ্যাসেট এবং লাইবিলিটি বেসিক কনসেপ্ট, এর মধ্যে সব লেখা আছে। এই যে কোনগুলো কারেন্ট অ্যাসেট, কোনগুলো কারেন্ট লাইবিলিটি, কোনগুলো কুইক অ্যাসেট, কোনগুলো কুইক লাইবিলিটি, এই বেসিক কনসেপ্টের মধ্যে সব লেখা আছে। আর সূত্র এই দেখেন উপরে সব সূত্র দেওয়া আছে। এখন এই সূত্র দেখালে ছাত্ররা ভয় পায়। অনেকগুলো সূত্র লিখেছি তো, একবারে দেখালে মনে করে যে এতগুলো মনে রাখবো কী করে, মুখস্থ করার চেষ্টা করে। আসলে জিকির করে মুখস্থ করলে কিন্তু অঙ্ক শেখা যায় না। অঙ্ক করতে করতে সূত্র এমনিই আয়ত্তে চলে আসে। এজন্য সূত্র দেখে জিকির করে তারপরে অঙ্ক করা এটা উচিত না। অঙ্ক আমি যেটা করালাম এখন, এই দুটো করেন ওই অঙ্কটা, দেখবেন যে সূত্র এমনিতে মাথায় ধরে গেছে। তারপরে আস্তে আস্তে পরে সূত্র দেখবেন। এগুলো লিখে আছে যে যে কোনো সময় ভুলে গেলে একটু দেখে নেবেন, কিন্তু আগে এটা মুখস্থ করার দরকার নেই। 10টা অঙ্ক এখনই করবেন। অঙ্ক করার পরে এবার সূত্রগুলো একটু দেখবেন, মাঝে মাঝে একটু সূত্র দেখলে হবে। দশটা অঙ্ক থাক বাড়ির কাজ আজকে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ফর্ম ফিল আপ কি হয়েছে?